শাপলা চত্বর সমাবেশ ট্র্যাজেডির পরে পুলিশ আলেমদের লাশ গাড়িতে তুলছে এমন দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। এআই নির্মিত এই ভুয়া ছবিকে সত্যি ভেবে প্রতিক্রিয়াও জানায় হাজার হাজার মানুষ। এই গুজবকে ঘিরে কমেন্ট সেকশনে যখন উত্তাপ হয়ে ওঠে তখন নতুন করে আতঙ্ক ছড়ায় আরও বেশ কিছু ভুয়া ভিডিও। ফিলিপাইন ও কলম্বিয়ার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের গোলাগুলির দাবিতে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। 2013 সালের শাপলা চত্বর সমাবেশে পুলিশ আলেমদের লাশ গাড়িতে তুলছে এমন দাবিতে ছড়ানো একটি ছবি ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। মুহূর্তে সমালোচনার ঝড় বয়ে যায় কমেন্ট সেকশনে, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। জাতীয় গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে কথিত সিসি ক্যামেরা ফুটেজের অস্তিত্ব পাওয়া যায়নি। ওদিকে পল্লবী থানায় সন্ত্রাসীদের গুলির দাবিতে ছড়ানো ভিডিওটি আসলে বাংলাদেশের কোনো বাস্তব ঘটনার নয়। যাচাই করে দেখা যায় এটি কলম্বিয়ার নির্মাতা জেসাস মার্টিনেজের একটি অভিনয়ের দৃশ্য, যা গত 15 এপ্রিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিহাইন্ড দ্য সিন হিসেবে প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে স্প্যানিশ ভাষায় 3-2-1 অ্যাকশন বলতেও শোনা যায় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টেও এ ধরনের আরও নাটকীয় দৃশ্য রয়েছে। একইভাবে বাংলাদেশে এক যুবকের গুলি ছোড়ার দৃশ্যের দাবিতে ছড়ানো ভিডিওটির সঙ্গেও দেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। ভিডিওটি গত 22 মার্চ ফিলিপাইন ভিত্তিক আদাম দাউদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয় এবং একই ব্যক্তির আরও ভিডিওতে ঈদ মোবারক ও স্থানীয় ভাষায় ক্যাপশন ব্যবহৃত হয়। সংশ্লিষ্ট পোস্ট ও শেয়ার করা ভিডিওগুলো থেকে বোঝা যায় এটি ঈদ উপলক্ষে মজার ছলে ধারণ করা দৃশ্য। গুজব এখানেই শেষ নয়। নেপালে 24 ঘন্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এ দাবিটির কোনো সত্যতা নেই। নেপালের সংবিধান 2015 এর ধারা 16 এর দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান নেই এবং এ ধরনের আইন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সম্প্রতি ধর্ষণ সহ গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া পর্যালোচনায় একটি টাস্ক ফোর্স গঠনের কথা জানানো হলেও 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সিদ্ধান্তের উল্লেখ নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। যুক্ত হচ্ছে তার সাথে। জনাব শামসুল আলম লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, প্রতিবেদনটির যদি আমরা একটি সারাংশ বের করি, মোটা দাগে বলা যায় যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি সংবেদনশীল বিষয়গুলো নিয়েই আমরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি গুজব ছড়াতে দেখছি। যেগুলো বিষয় নিয়ে আসলে যেমন শাপলা চত্বরের ট্র্যাজেডি, এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার সেখানে ব্যবহার করে ব্যাপক চাঞ্চল্যকর কিছু ভুয়া, কিছু মিথ্যা ছবি তৈরি করা হয়েছে এই এআই ব্যবহার করে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি ফিলিপাইন বা কম্বোডিয়ার ভিন্ন প্রেক্ষাপটের ভিডিওকে বাংলাদেশের সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়ার বেশ কিছু প্রপাগান্ডা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই এই ধরনের গুজব নিয়ে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই, কেমন ধরন দেখছেন এসব? রিপোর্টটিতে যেগুলো দেখানো হলো, থ্যাংক ইউ। ফেক নিউজ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান এবং এই জন্য ৭১ টিভি এবং এই প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। এখনো বড় ধরনের কোনো সংঘাত অথবা রক্তক্ষয়ী পরিস্থিতি ফেক নিউজের জন্য তৈরি হয়েছে কিনা এটা গবেষণার বিষয়। তবে ভবিষ্যতে যে হতে পারে সেই আশঙ্কা কেউ উড়িয়ে দেবে না। কারণ আমরা যখন এই অনুষ্ঠানটি নিয়ে কথা বলছি এবং এই অনুষ্ঠানে যখন রিপোর্টটি দেখানো হচ্ছে বিগত কয়েক বছরের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, ঠিক তখন আমরা চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারি যে পৃথিবীর বহু জায়গায় বহু কম্পিউটারে বসে বসে বাংলাদেশের জঞ্জাক্ষুব্ধ অথবা যে সংঘাতময় রাজনীতিতে সংঘাত তৈরি অথবা সমাজে অস্থিরতা তৈরির জন্য বিভিন্ন পক্ষ তাদের যে অস্ত্র, এই ফেক নিউজের অস্ত্রটি ব্যবহারের জন্য
চেষ্টায় লিপ্ত, এটা বিশ্বাস করার যথেষ্ট রিজনেবল গ্রাউন্ড আমার, আপনার এবং এই অনুষ্ঠানে যারা দেখছেন তাদের অনেকের আছে। কারণ বিগত 1-1.5 বছরে যে এই পরিমাণ ফেক নিউজের যে তাণ্ডব আপনারা সবাই দেখেছি, অনেকে কিন্তু খুব কষ্ট হয় যে এটি কি ফেক নিউজ না জেনুইন নিউজ, কারণ লোগোগুলো ব্যবহার করা হচ্ছে এবং ভালো করে আপনি খেয়াল করলে দেখবেন যে এই লোগোটি আসলে সঠিক লোগো নয়। যুগান্তরের হয়তো আকারটা নাই, তারপরে প্রথম আলোর হয়তো এই নিচের যে রফলাটা সেটা নাই, তো যার ফলে লোগোগুলোকে সূক্ষ্মভাবে কারসাজি করা হচ্ছে এবং এটা ধরার কোনো উপায় থাকছে না। তারপরে সেখানে এমন তথ্য ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে যেটা বিশ্বাস করার মতো একটা ব্যাপার, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে আছে, কিন্তু দেখা গেল যে এই কথাটি যার মুখ দিয়ে বলানো হচ্ছে ফটো কার্ডের মাধ্যমে, তিনি কোথাও বলেননি, এটা চেক করার মতো সময় কিন্তু আমাদের হচ্ছে না। কারণ আমরা এক ধরনের অস্থিরতায় বসবাস করি আমাদের সোসাইটিতে, আমরা রেজিলিয়েন্ট সোসাইটি, যৌক্তিক সমাজ তৈরি করতে পারিনি আমরা। আমাদের এখানে ইকোনমিক্স একটা কথা আছে, যোগান চাহিদা থাকলে যোগান হয়। আমি মনে করি ফেক নিউজের চাহিদা সমাজে আছে, এটা আমি একেবারে আমি গবেষণা না করেই বলতে পারি। তাহলে না হলে অনেক সুশিক্ষিত মানুষ কিভাবে ফেক নিউজকে সমানে তারা কিন্তু করতে শুরু করে, ফরওয়ার্ড করতে শুরু করে, এবং মুহূর্তের মধ্যে এই মানুষগুলো থেকে যখন পাওয়া যায় তখন কিন্তু অনেকে কিন্তু সেটার অ্যাকিউরেসি আর চেক করে না, মনে করে যে ইনি একজন সিনিয়র সাংবাদিক, ইনি একজন অধ্যাপক, অথবা ইনি একজন সমাজের একজন সচেতন মানুষ। সুতরাং ফেক নিউজ শুধুমাত্র ফেক নিউজ না, ফেক নিউজ মানে কোনো ম্যানুফ্যাকচারিং না, ফেক নিউজ হচ্ছে একটা অস্ত্র। এই অস্ত্রটি সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী বলতে রাষ্ট্রের মধ্যে যারা বিশৃঙ্খলা, হানাহানি, দাঙ্গা ঘটাতে চায়, রাজনীতি যারা অস্থিরতা ছড়িয়ে দিতে চায়, এবং এখনো রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিতর্ক করবে, কিন্তু সেই বিতর্কের এলিমেন্টের ডিপে গিয়ে এমন কিছু বের করা যেখানে ওই দলগুলো যাতে পার্লামেন্টে এবং রাস্তায় যাতে সংঘাতে লিপ্ত হয়, এখানেই কিন্তু উদ্দেশ্যটি পরিষ্কার। কিন্তু আপনি যদি 30 সেকেন্ড থেকে 1 মিনিট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি জেনে যাবেন যে এটি হচ্ছে অ্যাবসলিউটলি একটা ইঞ্জিনিয়ারিং এবং একটা ফেক। আপনি ঠিকই বলেছেন শামসুল আলম লিটন। আমরা যখন সাম্প্রতিক সময়কার অপতথ্যগুলোকে যদি আমরা দেখি, তাহলে এই সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে একটি পরিকল্পিতভাবেই অপতথ্যগুলোকে ছড়ানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য আছে এই গুজবগুলোকে, অর্থাৎ তারা জানেন এই গুজবটা ছড়ালে কি ধরনের প্রভাব পড়বে মানুষের মানসিকতায়, কি ধরনের পক্ষ বিপক্ষের উপরে প্রভাব ফেলবে, সেই ধরনের উদ্দেশ্যমূলক আমরা প্রোপাগান্ডা বা গুজব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি বলছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কিন্তু যে লোগোগুলোকে কাছাকাছি করে যে ব্যবহার করা হয়, সেই বিষয়টি নিয়ে আসলে জানতে চাই। এবং আমরা যখন শেয়ারের বিষয়টিও দেখি যে যখন একটি অপতথ্য আসে সেটা কিন্তু লাখ লাখ শেয়ার কিন্তু নিজেরাই পায়, খুব বেশি সেটাকে ফ্যাক্ট চেক অনেকেই হয়তো করেন না, সেই বিষয়টি আপনি উল্লেখ করছিলেন। এটা জানতে চাই ডিজিটাল লিটারেসির যে ব্যাপারটা, আমাদের এখানকার যারা ব্যবহারকারী রয়েছেন তারা আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে কতটুকু সচেতন বলে আপনি মনে করেন? এখানেই হচ্ছে মূল কথা। যখনই এই প্রসঙ্গটি আসে তখনই বলা হয়ে থাকে রাষ্ট্র এবং সরকার, তথ্য মন্ত্রণালয় এগুলো কঠিন ব্যবস্থা নেওয়া দরকার, এই করা দরকার, সেই করা দরকার। এগুলো করতে গিয়ে দেখা গেল যে অনেককে ধরে নিয়ে আসা হয়, দেখা গেল তিনি একজন ফরওয়ার্ড করছেন, তিনি হয়তো তিনি জানেনই না, একটা গৃহবধূ অথবা একটা ছাত্র, সে দেখেছে, বুঝেছে এবং একজন খুব শিক্ষিত মানুষের কাছ থেকে হয়তো পেয়েছে, অথবা রিজনেবল কোনো কোয়ার্টার থেকে পেয়েছে, ফরওয়ার্ড করে দিয়েছে। তার কিন্তু অন্যায় কতটুকু সেটি কিন্তু অনেক বিচার্য বিষয়। কিন্তু আমি এক্ষেত্রে আমি কোনো জুডিশিয়াস মাইন্ড থেকে কোনো কিছু বলছি না, আমি বলছি যে এটা হচ্ছে রিয়ালিটি। তাহলে কি করতে হবে? তাহলে রাষ্ট্র করবে, রাষ্ট্র ধরে নিয়ে আসবে? নো, এটা সারা পৃথিবীর একটা সমস্যা। সুতরাং তথ্যের প্রবাহ যেহেতু শতগুণ বেড়েছে, তথ্যের চাহিদাও বেড়েছে এবং অপতথ্যেরও চাহিদা নিশ্চয়ই বেড়েছে, যেহেতু আমাদের যে রাজনৈতিক পরিবেশ, আমাদের সামাজিক পরিবেশ, আমাদের যে এই প্রশাসনিক পরিবেশ, সেখানে কিন্তু আমরা জবাবদিহিতার জায়গাটা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। যে কোনো একটা বিষয় যদি পাবলিক ডোমেনে আসে, তখন সরকার হোক, বিরোধী দল হোক, অথবা কোনো রাজনৈতিক পক্ষ হোক, কোনো একটা সংগঠন হোক, তাদেরকে কিন্তু সেই অবস্থানটা পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার বলতে ইট ইজ নট দ্যাট যে তারা কোনো অন্যায় করেনি, তারা কোনো অন্যায় চিন্তা করছে না, ইট ইজ নট দ্যাট। এইটা ব্যাপারটা কি সেটা সম্পর্কে কিছু না কিছু বলতে হবে, তাহলে কিন্তু অপতথ্যের যে চাহিদাটা সেটা কমে যাবে। এবং শামসুল আলম, এর মাঝে আমি একটি তথ্য যুক্ত করতে চাই। আমরা যখন কিভাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায় সেটা নিয়ে যখন আমরা গবেষণা করছিলাম, আমরা জানলাম জাপানের একটি পদক্ষেপের কথা। জাপানের মধ্যে যাতে এই ধরনের সচেতনতা তৈরি করা যায় সেজন্য তারা 2 থেকে 3 ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রথমত হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থায় এটাকে ইনক্লুড করেছে, যাতে করে যারা যুব সমাজ রয়েছে তারা বুঝতে পারে বা ধারণা নিতে পারে কিভাবে একটা তথ্যকে যাচাই বাছাই করে সত্য না মিথ্যা সেটা বিভেদ করা যায়। এছাড়া যারা বয়স্ক রয়েছেন
তাদের জন্য বেসরকারি পর্যায়ে এবং এনজিওর সহায়তা নিয়ে এবং সরকারি অর্থায়নে তারা বেশ কিছু কর্মসূচি শুরু করছে, যাতে যারা বয়স তারা যাতে এই ক্ষেত্রে সচেতন হতে পারে। এই উদাহরণটা কি আমরা আমাদের দেশে ব্যবহার করতে পারি? সুযোগ রয়েছে? অবশ্যই অবশ্যই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সমাজটা কিন্তু মানুষের সমাজ, রিপাবলিক, এটা মানুষই হচ্ছে এই রাষ্ট্রের মালিক। সুতরাং সরকার যদি কোনো কিছু করতে যায়, সরকারের ভিতরে যে মানুষগুলো আছে তাদের অনেক ধরনের আগ্রহ থাকতে পারে। তারা সদিচ্ছা যেমন থাকবে, তেমনি তাদের রাজনৈতিক দলকে মহিমান্বিত করতে গিয়ে, সরকারকে মহিমান্বিত করতে গিয়ে তারা কোনো কিছু মিশ্রণ ঘটাতে পারে, যেটা তার দলের এবং সরকারের কিন্তু ভাবমূর্তিও নষ্ট করতে পারে। সুতরাং সরকারকে অতিরিক্ত দায়িত্ব বহন করা উচিত নয়, বরং আপনি যেটা বললেন শিক্ষা ব্যবস্থার ভেতরে আর্টিকেল লেখা এবং এই যে ফেক নিউজ স্ক্যানার, প্রতিটি টেলিভিশনকে অথবা আপনারা যারা কাজ করছেন এটা নিয়ে, রাষ্ট্রকে এটা স্পন্সর করা দরকার। এখানে যত আওয়ার আপনারা কাজ করছেন, ছাত্রদেরকে ইনভলভ করা দরকার। আপনারা আজকে এই স্ক্যানার, এই প্রোগ্রামের ফেক নিউজ স্ক্যানারে যদি আজকে 100 ছেলে মেয়ে কাজ করে, তাদের রিমুনারেশনের একটা পার্ট রাষ্ট্রকে বহন করলে, তাহলে কিন্তু এখন আমরা যখন এই অনুষ্ঠানটি করছি, যারা বসে এইসব বানাচ্ছে তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। কারণ এই যে সোশ্যাল মিডিয়ার ভেতরে এমন কিছু টুল আছে যে কেউ যদি ফেক নিউজ প্রডিউস করে, সেখানে সেকেন্ডের মধ্যে অথবা মিনিটের মধ্যে শত শত মানুষ, অর্থাৎ এই শত ছেলে মেয়ে টিভিতে প্রডিউস করলো, আবার 71 টিভি যে ইয়েটা আছে পোর্টালের মাধ্যমে ছড়িয়ে দিল দিস ইজ ফেক, এবং তখন যে মিলিয়ন মানুষ যে এই পোর্টাল ফলো করে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু এই ব্যাপারে আরো সচেতন এবং সত্য ঘটনাটি আসলে জানতে পারবে। শামসুল আলম, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনাটি চালিয়ে যাব। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন, আলোচনা চালিয়ে যাব। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আছেন 71 চলছে রিউমার চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন যুক্ত আছেন, ফিরছি তার কাছে। শামসুল আলম লিটন, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ে। বিরতির আগে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সচেতনতার বিষয়টি নিয়ে। আরেকটি বিষয় আমি আসতে চাই, সেটি হচ্ছে আইনের এখনকার যে ব্যবহার, এইসব বিষয় বা গুজব এবং অপতথ্য ঠেকানোর জন্য আইনের ব্যবহারটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এবং নতুন নীতি বা আইনের ক্ষেত্রে কি কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? দেখুন, আইন প্রয়োজন আছে সমাজকে কাঠামোবদ্ধ এবং শৃঙ্খলার মধ্যে রাখার জন্য। তবে তথ্য প্রবাহের ক্ষেত্রে আইন ব্যবহার করতে যাওয়াটা যতটা না প্রীতিকর, তার চেয়ে অনেক বেশি হচ্ছে অপ্রীতিকর। কারণ এটিকে একজন দুজনকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু যেই কারণে এই অবাধ যে অপতথ্যের চাষাবাদ হচ্ছে এবং অপতথ্যের ডালপালা গজাচ্ছে, সেই কারণগুলো যদি চিহ্নিত করে প্রতিষেধক দেওয়া যায়, যেমন মিডিয়া লিটারেসি, যেমন বললাম যে ফেক নিউজকে ডিটেক্ট করে সোসাইটির ভিতরে ইয়াংদেরকে ইন্সপায়ার করা, শত শত ক্লাব তৈরি করা, ইউনিভার্সিটিগুলোকে ফেক নিউজ ডিটেকশন ক্লাব হতে পারে, এগুলো ইউনিভার্সিটি অথরিটি হেল্প করতে পারে। কারণ সোসাইটিকে এতে অনেক কিছু হবে, এতে তারা টেকনোলজি সম্পর্কে জানবে, এতে তারা নিউজ সম্পর্কে জানবে, আইন সম্পর্কে জানবে, এবং সোসাইটিকে মিডিয়া পুলিশিং, মিডিয়া সাপোর্টিং এর জন্য তারা দেশে কন্ট্রিবিউট করতে পারবে। এগুলোকে স্পন্সর করা দরকার প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। বরং রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু বন্ধ করতে যায়, তাহলে দেখুন এখন কিন্তু আগে সীমান্তের ভেতরে যুদ্ধ হতো, আগে কিন্তু একটা জায়গার ভেতরে এই লড়াইটা চলতো। এখন হচ্ছে সারা পৃথিবী একটা বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর 170-80টা দেশে 70-80 জন 170-80 জন যদি এরকম যদি ফোর্স বসিয়ে দেওয়া যায়, যেটা আমরা বিগত ফ্যাসিবাদী সময়ে এ টিম নামে, তারপর আরো কি সব নামে হয়েছিল, এখন সেটি এই টিমে পর্যবসিত হয়েছে, এবং যার কারণে আমার মতো হাজার হাজার শত শত লোক কিন্তু পার্মানেন্টলি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হারিয়েছে। আমি আর উদ্ধারই করতে পারিনি অনেক চেষ্টা করেও। তাহলে সেই ক্ষেত্রে এখন সচেতনতা থেকে শুরু করে নীতি ব্যবস্থা থেকে শুরু করে পুরোটা ঘিরে আসলে একটা পরিকল্পনার দরকার রয়েছে, যাতে এখন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা খুব বেশি আরো বেশি সহজ করা যায়। কারণটি চিহ্নিত করতে হবে। সোসাইটিতে কিন্তু এবং রাজনীতিতে, রাষ্ট্রে কিন্তু আস্থার সংকটটা হচ্ছে সবচেয়ে বড়, সেটাই বড় বিষয়। শামসুল আলম, এই বিষয়টি নিয়ে আরেকটু দীর্ঘ আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি অন্য কোনো দিন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা হিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।
চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথেই।